আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মনিরুল্লাহ কুতুবী। এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৭৭ থেকে ৮১ পৃষ্ঠার সমাধান দিব, অর্থাৎ গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক নিয়ে আলোচনা করব। এবং আলোচনায় যাওয়ার আগে আমি একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারো। চলো তাহলে শুরু করা যাক। তোমরা ছট করে বই নিয়ে নাও, ৭৭ পৃষ্ঠা খুলে নাও এবং একটা খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখি আমি বোর্ডে লিখেছি গুণনীয়ক ও সাধারণ গুণনীয়ক। প্রথমত আসলে দেখি গুণনীয়ক কাকে বলে। আমি বোর্ডে লিখেছি, তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। গুণনীয়ক হচ্ছে, কোন সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। কথাটির মানে কোন রকম? কথাটির মানে হচ্ছে কোন সংখ্যার গুণনীয়ক হলো, যেমন মনে করো আমরা এই যে 16 সংখ্যাটির গুণনীয়ক বের করব, তাহলে এই 16 সংখ্যাটির গুণনীয়ক হচ্ছে সেই সকল সংখ্যা যেই সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে, প্রদত্ত সংখ্যা মানে হচ্ছে এই 16 সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যাবে। তাহলে আমি এখন 16 সংখ্যাটির গুণনীয়ক হবে কোনগুলো দেখি। প্রথমত 1 গুণ 16, তার মানে 1 দিয়ে 16কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে। 1 দিয়ে তো সকল সংখ্যাকে যাবে, 1 বাদ দাও, 16 দিয়েও তো নিঃশেষে 16কে ভাগ করা যাবে। তারপর আমরা যদি 2 দিয়ে দেই, আমরা জানি 8 দিয়ে গুণে 16, তার মানে 2 দিয়ে 16কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে, 8 দিয়ে 16কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে, যার কারণে 2 একটা 16 এর গুণনীয়ক এবং 8 একটা 16 এর গুণনীয়ক। তারপর দেখি 3 দিয়ে, 3 5 15, 3 দিয়ে 16কে যাচ্ছে না। 4 দিয়ে যদি দেই আমরা, 4 4 16, 4 4 16, 4 দিয়েও কিন্তু 16কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে, যার ফলে 4ও কিন্তু 16 এর গুণনীয়ক। এবার দেখি 5 দিয়ে যদি দেই, 5 দিয়ে যাচ্ছে না, তাই আমরা দিব না। 6 দিয়ে দিলে 3 6 18, 6 দিয়ে গুণে 12, 6 দিয়েও হচ্ছে না। 7 দিয়ে দিলেও হচ্ছে না, 8 দিয়ে তো দিয়ে দিলাম, 9 দিয়ে হচ্ছে না, তার মানে আর হচ্ছে না। এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি, এগুলাই হচ্ছে 16 এর গুণনীয়ক, কেননা এই সংখ্যাগুলো দিয়ে 16কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে। তাহলে আমি যদি সংখ্যাগুলো এখানে লিখি এই পাশে, তাহলে 16 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8 16। 4 আমরা দুইবারের পরিবর্তে একবারে লিখেছি। তাহলে এবার তোমরা এটার সাথে সংজ্ঞাটি মিলিয়ে নাও। গুণনীয়কের সংখ্যা দেখো দেখি। কোন সংখ্যার গুণনীয়ক হলো, যে কোন সংখ্যার গুণনীয়ক হলো সেই সকল সংখ্যা যেগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। তোমরা এখানে 16 এর যে গুণনীয়ক, এই সকল সংখ্যা দিয়ে তোমরা 16কে ভাগ দিয়ে দেখতে পারো। ভাগ দিলে অবশ্যই নিঃশেষে ভাগ যাবে। নিঃশেষে ভাগ মানে কি? নিঃশেষে ভাগ মানে হচ্ছে যার ভাগশেষ 0। ভাগশেষ যদি 0 আসে, তাহলে আমরা বলবো যে এটা নিঃশেষে বিভাজ্য ভাগ। এবার দেখি, এবার একটা বিষয়, আমরা গুণনীয়ক বুঝলাম, এবার সাধারণ গুণনীয়ক কি বিষয়? সাধারণ গুণনীয়ক হলো, গুণনীয়ক যেহেতু আমরা চিনেছি, আবার সাধারণ হচ্ছে, মনে করো তোমার থেকে মনে করো লাল, নীল, সাদা, কমলা কিছু চকলেট আছে বা বল আছে, যে কোনো একটা বিষয় মনে করো। আরো একজন মনে করো তোমার বন্ধু, ওর থেকেও মনে করো যে এরকম কিছু বল আছে, লাল, নীল, হলুদ। এখন তার এবং তোমার মধ্যে, তোমার মানে তার বল এবং তোমার বলের মধ্যে কি মানে কোন কোন রঙের বলের মিল আছে, এই মিলগুলোই হচ্ছে সাধারণ। মিলগুলোকেই বলে যে কমন। এই সাধারণকে ইংরেজিতে বলা হয় কমন। অর্থাৎ আমি যদি বলি এখানে 16 এর গুণনীয়ক তো আমরা বের করলাম, মনে করো আমি 12 এর গুণনীয়ক বের করবো এখন। 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, তারপর 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে 6 দিয়ে গুণে 12 দিয়ে দিলাম, আর যাচ্ছে না। দেখি এখন 12 এর গুণনীয়ক কি পেলাম? 12 এর গুণনীয়ক পেলাম যে 1 2 3 4 6 12। এখন দেখি এই 16 এবং 12 এর গুণনীয়কের মধ্যে মিল কোনগুলো, কমন কোনগুলো? এই কমন গুলোই হচ্ছে সাধারণ গুণনীয়ক। কমন হচ্ছে, যেমন মনে করি এখানে 1 কমন, এখানেও 1 কমন, 2 এখানেও আছে, 4 এখানে আছে, হ্যাঁ এখানেও আছে, 3 এখানে আছে, কিন্তু 16 এর মধ্যে 3 নেই। তার মানে 3, 16 এবং 12 এর
সাধারণ গুণনীয়ক নয়। 8 দেখো দেখি, 8 এখানে আছে কিন্তু এখানে নেই, তার মানে 8ও সাধারণ গুণনীয়ক নয়। 6 এখানে আছে, 16তে নেই, তার মানে 6ও নয়, 12ও নয়। তার মানে আমরা পাচ্ছি 16 এবং 12 এর সাধারণ গুণনীয়ক অর্থাৎ কমন গুণনীয়ক হচ্ছে কোনগুলো? কমন হচ্ছে 1 2 4, 1 2 4 পাচ্ছি আমরা। শুধুমাত্র সাধারণ গুণনীয়ক পাচ্ছি, সাধারণ গুণনীয়ক পাচ্ছি আমরা 1 2 এবং 3। তাহলে এই 1 2 3 হচ্ছে 16 এবং 12 এর সাধারণ গুণনীয়ক। আশা করি তোমরা এখন গুণনীয়ক এবং সাধারণ গুণনীয়ক বিষয়টি ভালো করে বুঝেছো। এবার আমি বইয়ে যে মনে করো 77 পৃষ্ঠা, 78 পৃষ্ঠা, 79 পৃষ্ঠায় কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো একে একে সমাধান করব। এবার দেখো দেখি, এবার আমি তোমাদের বইয়ের 77 পৃষ্ঠা এবং 79 পৃষ্ঠা থেকে দুইটা প্রশ্ন লিখেছি যেগুলো তোমাদের বইতেই আছে। এই দুটি প্রশ্ন আমি সমাধান দিব। প্রশ্নগুলো দেখো দেখি। প্রথমত 77 পৃষ্ঠার প্রশ্নটি পড়া যাক। বলা হচ্ছে এখানে, আমি 12টি চকলেট কিছু প্লেটে সমান ভাগে রাখতে চাই। কোনো চকলেট হাতে না রাখলে কতটি প্লেট লাগবে? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার 12টি চকলেট আছে, এই 12টি চকলেট তুমি কিছু প্লেটের মধ্যে সমান ভাগে রাখতে চাও। অর্থাৎ কোন প্লেটে যদি 2টি রাখো তাহলে তোমাকে অন্য প্লেটেও 2টি রাখতে হবে। 3টি করে রাখলে সবগুলো প্লেটে 3টি করে রাখতে হবে। এরকম যদি তুমি রাখো তোমার মোট কতটি প্লেট লাগবে এবং তুমি একটি চকলেটও তোমার হাতে রাখতে পারবে না, অর্থাৎ একটি চকলেটও অবশিষ্ট রাখা যাবে না। সবগুলো চকলেট সমান ভাগে প্লেটের মধ্যে ভাগ করে দিতে হবে। এরকম যদি বলে তাহলে আমরা কিভাবে সমাধান করব? আমরা 12 এর যদি গুণনীয়ক বের করি, 12 এর গুণনীয়ক যে পাবো, যে গুণনীয়কগুলো পাবো ওগুলোই হবে যে প্লেটের সংখ্যা। 12 এর গুণনীয়ক মনে করো আমি একটু আগে দেখিয়েছি। 12 এর গুণনীয়ক আমি আরেকবার দেখাচ্ছি। আগে গুণনীয়কটা বের করে দেখাই তোমাদের। মনে করো যে 12 এর গুণনীয়ক 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, আর যাচ্ছে না। তাহলে এই যে 12 এর গুণনীয়ক পেলাম আমরা 1, 2, 3, 4, 6, 12। এই যে 12 এর গুণনীয়ক পেলাম আমরা চকলেট গুলোকে হয়তো একটি চকলেটে 12টি চকলেট সবগুলো দিয়ে দিলাম, তাহলে প্লেট লাগবে যে একটি। যদি আমরা দুইটি প্লেট নেই তাহলে দুইটি প্লেটের মধ্যে 6টি করে 12টি চকলেট রাখতে পারে, আমাদের হাতে একটিও চকলেট থাকবে না। 3টি যদি আমরা প্লেট নেই তাহলে কিন্তু আমরা 3টি প্লেটের মধ্যে 4টি করে আমরা চকলেট রাখতে পারি, আমাদের হাতে একটি চকলেটও থাকবে না। 4টিও নিতে পারি এরকম প্লেট, 6টিও নিতে পারি, এমনকি 12টি প্লেট পর্যন্ত আমরা নিতে পারি। 12টি প্লেট নিলে একটি প্লেটে একটি মাত্র চকলেট থাকবে এবং আমাদের হাতে কোনো অবশিষ্ট চকলেট থাকবে না। এই জন্য চকলেট, এই যে সবগুলো চকলেট যদি আমরা সমান ভাগে প্লেটের মধ্যে রাখি তাহলে আমাদের প্লেট লাগবে যে 12 এর গুণনীয়ক বের করে যেগুলো পাবো এইগুলাই হবে যে প্লেট সংখ্যা। অর্থাৎ লিখতে পারি আমরা 77 পৃষ্ঠাটা দিচ্ছি আমি সমাধান, যে কোন চকলেট অবশিষ্ট না রেখে সমান ভাগে লিখি, সমান ভাগে কোন চকলেট অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিলে, মূল বিষয়টা কিন্তু তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো। এই কথাটা আমি জাস্ট নিজের মতো করে লিখছি, তোমরা চাইলে নিজের মতো করে সুন্দর করে কথাটা লিখতে পারো। কথাটা কিছুই না, কোন চকলেট অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিলে প্লেটের সংখ্যা হবে 12 এর গুণনীয়ক। অর্থাৎ এক কথায় 12 এর গুণনীয়কই হচ্ছে প্লেটের সংখ্যা। 12 এর গুণনীয়কই হচ্ছে প্লেটের সংখ্যা।
তাহলে এই যে কথাটা লিখেছি, কথাটা খুব একটা সুন্দর হয় নাই, আমারও পছন্দ হয় নাই, কিন্তু এই মুহূর্তে কথাটা আসতেছে না, আমি তাই এটাই লিখে দিলাম। কোনো চকলেট অবশিষ্ট না রেখে সমান ভাগে ভাগ করে দিলে প্লেটের সংখ্যা হবে 12 এর গুণনীয়ক। 12 এর গুণনীয়ক যেগুলো আমরা পেলাম 1 2 3 4 6 12, এগুলাই হচ্ছে প্লেটের সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝেছো, 77 পৃষ্ঠার এই অঙ্কটি বুঝেছো। অঙ্কটি বুঝলেই হবে, এরকম কিন্তু প্রশ্নে পরীক্ষায় কিন্তু এই কথাগুলো লিখতে হবে না, তোমাকে জাস্ট যদি নৈর্বৃত্তিক আকারে দেয় এমসিকিউ আকারে এগুলো লিখলে চলবে। এবার আমি 79 পৃষ্ঠাটা করব, সমাধান করব। 79 পৃষ্ঠা তোমরা প্রশ্ন করতে পারো। 79 পৃষ্ঠায় বলা হচ্ছে, দেখো দেখি, আমাকে 12টি লজেন্স ও 18টি চকলেট সমান ভাগে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে। ওই যে 77 নাম্বারের মতো পৃষ্ঠার ওইটার অঙ্কটার মতো, কোনো লজেন্স বা চকলেট অবশিষ্ট না রেখে লজেন্সগুলো রাখতে কতটি প্লেট লাগবে। এটাতে শুধুমাত্র এটি বলা হয়েছে যে এখানে শুধুমাত্র 12টি লজেন্স না, সাথে আবার 18টি চকলেটও আছে, অর্থাৎ তোমার কিন্তু 12টি লজেন্স আছে, আবার 18টি চকলেটও আছে। এখন তুমি সবগুলোকে তোমার হাতে একটি অবশিষ্ট না রেখে একই প্লেটে ভাগ করে একই প্লেটে সাজাতে হবে, অর্থাৎ তুমি একই প্লেটের মধ্যে চকলেটও রাখবে, একই প্লেটের মধ্যে লজেন্সও রাখবে। এভাবে তুমি যদি সাজাতে চাও তাহলে তোমার কতটি প্লেট লাগবে, কতটি প্লেটের মধ্যে তুমি সবগুলো লজেন্স এবং চকলেট সমান ভাগে ভাগ করে রাখতে পারো। এখন এটাও আমরা খুব সহজেই সমাধান করব গুণনীয়কের মাধ্যমে, অর্থাৎ আমরা 12 এর গুণনীয়ক বের করব এবং 18 এর গুণনীয়ক বের করব। এই দুইটার গুণনীয়কের মধ্যে সাধারণ যে গুণনীয়কগুলো পাবো সেগুলোই হবে যে প্লেটের সংখ্যা। তাহলে আমরা কথা লিখতে পারি 12 ও 18 এর গুণনীয়কই হবে যে প্লেটের সংখ্যা। তাহলে আমি এই যে 79 পৃষ্ঠাটা করছি, এখন যে কথাটা লিখবো আমরা 12টি লজেন্স ও 18টি চকলেট সমান ভাগ করে একই প্লেটে সাজাতে হবে। 12 ও 18 এর গুণনীয়ক বের করে পাই। এখন আমরা 12 এবং 18 এর গুণনীয়ক বের করব। 12 এর গুণনীয়ক আমরা অনেকবার বের করেছি ইতিমধ্যে, 1 গুণ 12, 2 গুণ 6, 3 গুণ 4, 5, হ্যাঁ আর যাচ্ছে না, তারপর দেখো দেখি, তাহলে 12 এর গুণনীয়ক পাচ্ছি আমরা 1 2 3 4 6 12। তারপর 18 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 18, 2 গুণ 9 গুণে 18, তারপর 3 6 18, 4 4 16 যাচ্ছে না, 5 দিয়ে দিলে যাচ্ছে না, 6 দিয়ে দিলাম, 7 দিয়ে 7 দিয়ে গুণে 14, 3 7 21 যাচ্ছে না, 8 দিয়ে গুণে 16, হ্যাঁ 8 দিয়েও যাচ্ছে না, 9 দিয়ে দিলাম। তাহলে এগুলাই হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে 18 এর গুণনীয়ক হচ্ছে, সুতরাং 18 সমান 1 2 3 6 9 এবং 18। তাহলে এগুলাই পেলাম আমরা 18, এই যে 18 এবং 12 এর গুণনীয়ক। এবার দেখো দেখি, এই দুইটার মধ্যে আমরা যে সাধারণ গুণনীয়ক পাবো, সাধারণ গুণনীয়কই হবে যে আমাদের প্লেটের সংখ্যা। এখন দেখো দেখি, সুতরাং 12 ও 18 এর সাধারণ গুণনীয়ক সমান। সাধারণ গুণনীয়ক কোনগুলো আমরা একটু দাগ দিব, 1 1 2 2 3 3, 4 এখানে আছে, এখানে নাই, হ্যাঁ 6 আছে, 6 আছে, 12 নাই, হ্যাঁ তার মানে 1 2 3 6, 1 2 3 6, তাহলে 1 2 3 6 পেলাম। এই 1 2 3 6 হচ্ছে 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক, এবং 1 2 3 6 হচ্ছে প্লেটের সংখ্যা। অর্থাৎ আমরা হয় এই যে একটি প্লেটের মধ্যে রাখতে পারি সবগুলো, অথবা 2টি প্লেটের মধ্যে, অথবা 3টি প্লেটের মধ্যে, অথবা 6টি প্লেটের মধ্যে। এরকম আমরা
সাধারণ গুণনীয়ক বের করে আমরা প্লেটের সংখ্যা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝেছো। এখানেও একটা কথা লিখতে পারো যে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কই হবে প্লেটের সংখ্যা। এটা তোমরা একদম উপরে লিখতে পারো, 12 ও 18 এর সাধারণ গুণনীয়কই হবে প্লেটের সংখ্যা। এখন 12 ও 18 এর গুণনীয়ক বের করে পাই। প্রথমত আমরা 12 এর গুণনীয়ক বের করলাম, 18 এর গুণনীয়ক বের করলাম, তাহলে আমরা প্লেটের সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ প্লেটের সংখ্যা যথাক্রমে একটি প্লেটে রাখলে আমরা সবগুলোকে সাজাতে পারবো, দুইটি প্লেটে রাখলে সাজাতে পারবো, তিনটি প্লেটে রাখলে সাজাতে পারবো, অথবা 6টি প্লেটে রাখলে সবগুলোকে অবশিষ্ট না রেখে সাজাতে পারবো। আশা করি বুঝেছো। এবার আমি 80 পৃষ্ঠায় কিছু গসাগু বের করতে বলা হয়েছে। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এই 80 পৃষ্ঠার গুলো আমি এখন তোমাদেরকে দেখাবো সরাসরি মসজিদে। আমি 80 পৃষ্ঠা থেকে কিন্তু বেশি কিছু, জাস্ট একটা উদাহরণ দেখাবো, তোমরা বুঝে যাবে। দেখো দেখি, আমি বই নিয়ে তোমাদের 80 পৃষ্ঠা থেকে জাস্ট একটি উদাহরণ লিখবো। হ্যাঁ, 80 পৃষ্ঠায় অনেকগুলো প্রশ্ন আছে। 80 পৃষ্ঠা একদম উপরে আছে 24 ও 36 এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। আমরা ইতিমধ্যে 24 এবং 36 এর সাধারণ গুণনীয়ক বের করতে পারবো। তোমরা প্র্যাকটিস করতে পারো, তোমাদের বাড়ির কাজ হয়ে গেলে এখন প্র্যাকটিস করো। তোমরা না পারলে কমেন্টে জানাবে আর কি। তারপর সাধারণ গুণনীয়কগুলো তালিকা তৈরি করে, হ্যাঁ একদম নিচে কতগুলো অনুশীলন 2 এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে। এখান থেকে আমি একটি নেই, 5 নাম্বারটা করছি আমি, মনে করো 5 নাম্বারটা হচ্ছে 15। আচ্ছা, 5 নাম্বার 15, 18, 30। এই যে এটা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে, এটা আমরা এখন বের করব। জাস্ট এই একটাই দেখাবো, তারপর আমি 81 পৃষ্ঠায় ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, ওটাতে চলে যাব। দেখো দেখি, এখন গসাগু মানে হচ্ছে গসাগুর পূর্ণরূপ যদি লিখে আমি, গরিষ্ঠ যে সাধারণ গুণনীয়ক এটা জাস্ট হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, সবচাইতে বড়। গরিষ্ঠ মানে হচ্ছে আমরা বুঝবো যে বড়। আচ্ছা, এবার দেখো দেখি, প্রথমত আমরা গুণনীয়ক বের করব। 15 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 15, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে দিলে 3 5 15, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে দিলাম, 6 দিয়ে দিলাম, 7 8 যাচ্ছে না। তার মানে 15 এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। আশা করি বুঝেছো তোমরা। তারপর 18 এর গুণনীয়ক হচ্ছে 1 গুণ 18, 2 গুণ, আচ্ছা 2 দিয়ে হ্যাঁ যাচ্ছে, 9 দিয়ে গুণে 18, 3 6 18, তারপর 4 4 16, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে দিলাম, 7 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে গুণে 16 না, 8 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে দিলাম। তাহলে এই হলো 18 এর গুণনীয়ক। তার মানে হচ্ছে 1 2 3 6 9 18। 1 2 3 6 9 18, 1 3 5 15। হ্যাঁ, এবার 30 এরটা দেখো দেখি, 15 সমান দেই, 18 সমান দেই। এবার দেখো দেখি 30 হচ্ছে 1 গুণ 30, তার মানে 30 একে 30 আর কি, 15 তে গুণে 30, 3 10 এ 30, তারপর 4 দিয়ে দিলে 4 নং 36, 4 দিয়ে যাবে না। তারপর 5 দিয়ে দিলে 5 6 30, 7 দিয়ে দিলে যাবে না, 3 7 21, 4 7 28, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে দিলে 4 8 32, 8 দিয়েও যাচ্ছে না, 9 দিয়েও যাচ্ছে না। তাহলে এই হলো 30 এর গুণনীয়ক। তাহলে এবার 30 এর গুণনীয়কগুলো আমরা লিখবো। সুতরাং 30 সমান, আশা করি তোমরা বুঝতেছো, না বুঝলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। 1 2 3 5 6 10 15 এবং 30। 1 2 3 5 6 10 15 30। এবার দেখো দেখি, এবার আমরা প্রথমত সাধারণ গুণনীয়কগুলো চিহ্নিত করব। সাধারণ গুণনীয়ক হচ্ছে 15 1 সব জায়গাতেই আছে, 3 এখানে আছে, ওইখানে আছে, হ্যাঁ 3 এখানেও আছে, এখানেও আছে, এটাতেও আছে, 2 কিন্তু সবগুলাতে নাই। তারপর আমরা 1 পেলাম, 3 পেলাম, 5 এখানে আছে, ওইখানে নাই, তার মানে বাদ,
15 এখানে আছে, এখানে নাই বাদ। তারপর 5 এখানে আছে, নাই বাদ। হ্যাঁ 6 এটাতেও আছে, ওটাতেও আছে, কিন্তু এটাতে না, তার মানে 6 হবে না। তার মানে আমরা আর কোনো সংখ্যা পাচ্ছি না। এখানে দেখো দেখি, যেটাতে সবচেয়ে কম আছে এটা দেখলেই হয়ে যায়। যেমন সবচেয়ে কম আছে 1 3 5 15, 1 3 পাচ্ছি, 5 15 নাই, 1 3 পাচ্ছি, 5 15 নাই, 5 15 আছে, এটাতে আছে কিন্তু একটাতে নাই, হবে না। তার মানে সাধারণ গুণনীয়ক আমরা পাচ্ছি যে সাধারণ গুণনীয়ক, আচ্ছা আমি এটা সংক্ষেপে লিখেছি, তোমরা সাধারণ গুণনীয়ক লিখিও, পাচ্ছি 1 3, 1 এবং 3। এখন দেখো দেখি এই 1 এবং 3 এর মধ্যে বড় কোনটা, সবচাইতে বড় কোনটা। যতগুলো সাধারণ গুণনীয়ক পাবো তার মধ্যে সবচাইতে বড়টাই হবে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে সুতরাং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সমান বা গসাগু সমান 3। এই যে 3ই হবে যে 5 নাম্বার অঙ্কের গসাগু। আশা করি বুঝেছো। এবার আমি ওই যে সর্বশেষ 81 পৃষ্ঠার অঙ্কটিতে চলে যাব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সমস্যা নেই, তোমরা যাদের প্রয়োজন দেখবে, যাদের প্রয়োজন হবে না তারা চলে যাবে আর কি। এবার দেখো দেখি, এবার আমি 81 পৃষ্ঠার প্রশ্নটি লিখেছি। এটা লিখতে লিখতে অবশ্য আমার বোর্ড সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে, তবে সমস্যা নাই। এটা দেখতে যত বড় দেখাচ্ছে কিন্তু বুঝতে আসলে ততটাই সহজ। খুবই ছোট একটা প্রশ্ন বুঝতে গেলে। দেখো দেখে আমি প্রশ্নটা পড়ছি। প্রথমত বলা হচ্ছে, আমার কাছে 18 সেন্টিমিটার লম্বা ও 12 সেন্টিমিটার চওড়া একটি কাগজ আছে। আমি ছোট ছোট একই আকৃতির বর্গ দ্বারা ওই কাগজটির পৃষ্ঠতল ঢাকতে চাই। তার মানে হচ্ছে তোমার কাছে একটা কাগজ আছে মনে করো, কাগজটার দৈর্ঘ্য হচ্ছে 18 এবং প্রস্থ হচ্ছে চওড়া, চওড়া মানে হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 12। এখন তুমি ছোট ছোট কিছু কাগজের টুকরো দ্বারা, অর্থাৎ বর্গ আকৃতির ছোট ছোট কিছু কাগজের বর্গ দ্বারা সম্পূর্ণ কাগজটি তুমি ঢাকতে চাও। তাহলে এখন প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্ন দেওয়া আছে। দেখো দেখি, 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণ ঢাকা সম্ভব? ওই যে বললাম তুমি ছোট ছোট কাগজের বর্গের কাগজ দ্বারা সম্পূর্ণ কাগজটি ঢাকতে চাও। এখন যদি তুমি 2 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি তুমি ওই কাগজটি ঢাকা সম্ভব কিনা। এখন এই প্রশ্নটি দেওয়ার আগে, উত্তর দেওয়ার আগে আমি 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে বলা হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি কাগজটি সম্পূর্ণ ঢাকা সম্ভব কিনা। এখন মানে 1 এবং 2 একই ধরনের প্রশ্ন, শুধুমাত্র একটা হচ্ছে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ আর একটা হচ্ছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ। দুটারই উত্তর হচ্ছে, দেখো দেখি, উত্তর হচ্ছে প্রথমত আমরা মানে ওই যে সম্পূর্ণ কাগজটি অর্থাৎ 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বা লম্বা বলা যায়, আবার 12 সেন্টিমিটার চওড়া বা প্রস্থের যে কাগজটি আছে, এই কাগজটি ঢাকার জন্য ছোট ছোট যে কাগজগুলো আমরা লাগবে সেগুলো আমরা পাবো যে এর আগে যে আমরা অঙ্ক করেছিলাম গসাগু বা গসাগু, এই গসাগু বের করেছিলাম। এই গসাগু বের করবো আমরা, অর্থাৎ সাধারণ গুণনীয়ক বের করব। আমরা সরাসরি গসাগু বের করব না, গুণনীয়ক বের করব। 18 এর গুণনীয়ক বের করব, 12 এর গুণনীয়ক বের করব। সময় কম হওয়ার জন্য আমি গুণনীয়কগুলো লিখে রেখেছি। এখানে দেখো দেখি, এটা হচ্ছে 12 এর গুণনীয়ক, এটা হচ্ছে 18 এর গুণনীয়ক। একটা বিষয় খেয়াল করো, এই 12 এর গুণনীয়ক এবং 18 এর গুণনীয়কের মধ্যে কমন কোনগুলো, অর্থাৎ সাধারণ গুণনীয়ক কোনগুলো। সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 সাধারণ গুণনীয়ক, 2 সাধারণ গুণনীয়ক, 3 সাধারণ গুণনীয়ক, 6 সাধারণ গুণনীয়ক, আর নাই কিন্তু। তাহলে এই যে আমরা ছোট ছোট আকৃতির কাগজে বর্গ দ্বারা যে ঢাকবো সম্পূর্ণ কাগজটিকে, এই ছোট 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 আকৃতির কাগজ হতে পারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ, হতে পারে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ, হতে পারে 3 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ। এছাড়া অন্য কোনো সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা ঢাকা সম্ভব হবে না। তাহলে আমরা এই যে 1 নম্বর প্রশ্ন, 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা কি সম্ভব কাগজটি সম্পূর্ণ ঢাকা সম্ভব? অবশ্যই সম্ভব। তোমরা কিন্তু তোমাদের বইতে যে ডান পাশে একটা চিত্র দেওয়া আছে, চিত্রে তোমরা দেখবা যে এখানে একটা ঘর দেওয়া আছে, ঘর আঁকা আছে এরকম, এবং ঘরের মধ্যে কিছু ভাগ দেওয়া আছে। দেখা যাচ্ছে এখানে 2 সেন্টিমিটার বর্গ দ্বারা যদি এটা ভরাট করি, তাহলে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ভরাট করতে করতে কিন্তু সম্পূর্ণ কাগজটি
সমান ভাগে ভরাট হয়ে যায় এবং এতটুকু অংশও কিন্তু ফাঁকা জায়গা থাকে না। কিন্তু আমরা যদি 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ দ্বারা যদি কাগজটি ঢাকতে চাই তাহলে আমরা ঢাকতে পারবো, ঠিক আছে, কিন্তু অর্ধেকে গিয়ে হবে যে কি আমাদের মানে কিছু অংশ ফাঁকা রয়ে যাবে, ওইখানে কোনোভাবেই 5 সেন্টিমিটার বর্গের কাগজ মানে যদি দেই তাহলে বেশি হয়ে যাবে, বাইরে চলে যাবে ওইরকম। এটাও তোমাদের বইতে একটা ডান পাশে চিত্র আকারে দেওয়া আছে, তোমরা যখন বইতে 81 পৃষ্ঠা দেখবা ডান পাশে বুঝে যাবে তোমরা। তাহলে কি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য দ্বারা এটা দ্বারা সম্ভব হবে না। 1 নাম্বার এটা 2 সেন্টিমিটার দ্বারা সম্ভব হবে। এবার 3 নাম্বার দেখো দেখি, 3 নাম্বার বলা হচ্ছে 12, 18 ও বর্গের বাহুর দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক কি। অর্থাৎ 12 এবং 18 সেন্টিমিটার পেলাম। আবার বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য কত? বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার। অর্থাৎ বর্গের বাহুর 18 সেন্টিমিটারের সাথে 12 সেন্টিমিটারের সম্পর্ক কি? 18 সেন্টিমিটারের সম্পর্ক কি? সম্পর্ক হলো যে 12 সেন্টিমিটারকে আমরা এই যে 18 সেন্টিমিটারের মধ্যে নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 12 সেন্টিমিটার আমি যদি একে দেখাই, মনে করো যে এটা হচ্ছে, দেখো দেখি, এটা হচ্ছে একটা বর্গ মনে করো। এখানে আমরা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের যদি কোনো কাগজ আমরা দেই তাহলে এটা সরাসরি ফিট হয়ে যাবে, যেহেতু এটা হচ্ছে কত 18 সেন্টিমিটার, এদিকে আছে 18 সেন্টিমিটার বর্গের, যে বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 18 সেন্টিমিটার। এর মধ্যে 12 সেন্টিমিটার আর কি, খুব সহজেই কিন্তু 12 সেন্টিমিটার হয়ে যাবে এখানে, তাহলে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। আবার যদি আমরা 18 সেন্টিমিটার নেই, 18 সেন্টিমিটার কিন্তু 18 সেন্টিমিটার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ খুব সহজে 18 সেন্টিমিটার এখানে হয়ে যাবে। এই হচ্ছে সম্পর্ক, অর্থাৎ 12 সেন্টিমিটার যেমন এখানে একদম খুব সহজে হয়ে যাবে, 18 সেন্টিমিটার কিন্তু খুব সহজে হয়ে যাবে, এটাই হচ্ছে সম্পর্ক। তারপর 4 নম্বরে বলা হচ্ছে, তাহলে 3 নম্বরে পেয়ে গেলাম। 4 নম্বর হচ্ছে বর্গটির বাহুর সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা তৈরি করো। এটা আমরা ইতিমধ্যেই করে নিয়েছি। এখানে বলা হচ্ছে অর্থাৎ ছোট ছোট আকৃতির যে আমরা কাগজ করব, তাহলে সম্ভাব্য কত সেন্টিমিটারের দৈর্ঘ্যের বর্গ, কত সেন্টিমিটার দৈর্ঘ্যের বর্গ নিয়ে আমরা কাগজটি ঢাকতে পারবো, এটার একটা তালিকা তৈরি করো। আমরা তালিকা অলরেডি তৈরি করে ফেলেছি। যে দেখো দেখি, এটা হচ্ছে 12 এর গুণনীয়ক, এটা হচ্ছে 18 এর গুণনীয়ক। এর মধ্যে কমন হচ্ছে এই যে আমরা গোল চক্র দিয়েছি, গোল দাগ দিয়েছি, এগুলোই হচ্ছে গুণনীয়ক এবং এগুলোই হচ্ছে সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা। হচ্ছে কত 1, 2, 3, 6, এগুলোই হচ্ছে সম্ভাব্য দৈর্ঘ্যের তালিকা। 1, 2, 3, 6, এগুলো দিয়ে আমরা খুব সহজেই সম্পূর্ণ কাগজটি কোনো মানে একটুকু ফাঁকা জায়গা না রেখে ঢাকতে পারবো। তারপর সর্বশেষ দেখো দেখি, সবচেয়ে বড় বর্গটির বাহুর দৈর্ঘ্য কত। এটা আমরা ইতিমধ্যে বের করে নিয়েছি, তবে একটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে আমরা সাধারণ গুণনীয়ক যে বের করলাম 1, 2, 3, 6, এবার দেখো দেখি আমরা গসাগু বের করব, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সবচাইতে বড় সাধারণ গুণনীয়ক। এখানে সবচাইতে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে কত 6, 6 হচ্ছে সবচাইতে বড় সাধারণ গুণনীয়ক, যার কারণে সবচাইতে বড় বর্গটির বাহুর দৈর্ঘ্য হবে যে আমাদের 6। গসাগু করে আমরা পেলাম। এই হলো 77 থেকে 81 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝেছো। যদি না বুঝে থাকো আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো দিন ভিডিও।